সালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের আজ থেকে প্রতিদিন একটা বিশেষ সেগমেন্ট চালু করেছি, যেটা আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বা ২০২৪-২৫ সেশনে আমি তোমাদের জন্য 60 ডেইজে ১,০০০ বায়োলজি এমসিকিউ সমাধান করেছিলাম এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আমি তোমাদের জন্য প্রতিদিন আ আমাদের যে বিষয়ভিত্তিক সাবজেক্ট আছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন, অর্থাৎ টোটাল ৮টা বিষয়ের উপরে আমি তোমাদেরকে প্রতিদিন ২টা করে এমসিকিউ সমাধান করার একটা সেগমেন্ট চালু করেছিলাম। যদিও সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। তবে এবছর শুরু থেকেই শুরু করলাম, যাতে করে তোমাদের জন্য এই প্র্যাকটিসটা একটা রেগুলারিটি মেইনটেইন করে করা যায়। সো আমি যেটা বললাম যে আমরা প্রতিদিন হচ্ছে ৮টা সাবজেক্টে টোটাল হচ্ছে 16 বা হচ্ছে ১৬টা এমসিকিউ সমাধান করব এবং ১৬টা এমসিকিউ সমাধান করা মানে হচ্ছে আমি যদি ১০ দিনে ১৬টা এমসিকিউ সমাধান মানে প্রতিদিন ১০টা করে ১৬টা করে এমসিকিউ সমাধান করি, তাহলে ১০ দিনে আমার টোটাল এমসিকিউ হচ্ছে ১৬০টা। সো এভাবে করে আমি যদি ১০০ দিন করি তাহলে হচ্ছে ১৬০০। সো আমাদের হাতে কিন্তু অনেক সময় আছে। তো এই সময়ের মধ্যে আমরা কিন্তু চাইলে এর বেশি আমরা প্রশ্ন সমাধান করতে পারবো এবং প্রথমেই জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমি তোমার সাথে অ্যাজ এ টিচার এই প্রশ্নটা সমাধান করব না। অ্যাজ এ স্টুডেন্ট তুমি আসলে পরীক্ষার হলে কিভাবে এই প্রশ্নটা সলভ করতে পারো এবং তোমার ওই মুহূর্তে আসলে নার্ভ কিভাবে কন্ট্রোল করে কোন পদ্ধতি ইউজ করে তুমি উত্তর করতে পারো, এইটা আমি আসলে তোমাকে দেখানোর চেষ্টা করব বা প্র্যাকটিস করে থাকবো। আচ্ছা। সো প্রথমে আমাদের বাংলা থেকে প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? মনে রাখবা, শুদ্ধ বানান এই প্রশ্নটা যখন তোমার পরীক্ষার হলে আসবে, তোমার আসলে ওই মুহূর্তে নত্যবিধান, সত্যবিধান ইত্যাদি, ইত্যাদি বিষয় মাথায় আসার কোনো সুযোগ থাকবে না। তোমাকে এই ধরনের বানান প্রচুর মুখস্থ করতে হবে এবং আমাদের সেকেন্ড টাইমার, থার্ড টাইমার কোর্সে তুমি এই ধরনের বানান অনেক শিখতে পারবা। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে রেগুলার ১০০ মার্কের এক্সাম নিয়ে থাকবো। সো আমাদের কোনটি শুদ্ধ বানান? মনে রাখতে হবে শুদ্ধ বানানে বা এই মুমূর্ষু বানানে প্রথমে রস্যকার, এরপরে হচ্ছে দীর্ঘকার, এরপরে হচ্ছে হ্রস্বকার। তাহলে এই ক্রাইটেরিয়া পূরণ করে কিন্তু আমাদের অপশন এ। তাহলে সঠিক উত্তর কি? মুমূর্ষ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ নিয়ে ২টা প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার লাভ করেন? ১৯১৩ সালে। এবং আরেকটা হচ্ছে কোন কাব্যগ্রন্থের কারণে? গীতাঞ্জলির কারণে। এবং সেটি কত সালে প্রকাশিত হয়? ১৯১০ সালে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্রিপোজিশন। মনে রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন প্রিপোজিশন বলো, আর্টিকেল বলো, অথবা হচ্ছে আর্টিকেলে কিছু, কিছু ক্ষেত্রে তোমাকে নিয়ম ইউজ করেই বসাতে হবে। বাট প্রিপোজিশন বা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, এই ব্যাপারগুলো হচ্ছে একটু বাই হেয়ার তোমাকে হচ্ছে এটাকে কমন সেন্স ইউজ করে উত্তর করতে হবে। সো দেখো, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, অর্থাৎ এখানে তুমি এমন একটা প্রিপোজিশন বসাতে হবে যেটা বোঝাবে যে ওই লোকটি কাণ্ডজ্ঞানহীন বা ওই লোকটি কাণ্ডজ্ঞান বিবর্জিত। সো এটার জন্য আমরা ইউজ করতে পারি ডিভয়েড অফ, অর্থাৎ হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স বা কাণ্ডজ্ঞানহীন। ওকে, তাহলে সঠিক উত্তর হবে কি? অফ। ওকে। আচ্ছা, পরবর্তী আসো। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডাটা? মনে রাখবা, আমাদের ইংরেজিতে কিছু ল্যাটিন শব্দ আছে যেগুলোর সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে তার শেষে ইউএম থাকে এবং এর প্লুরাল ফর্মের শেষে কি থাকে? এ থাকে। সো এরকম ক্রাইটেরিয়া কোনটা মানে আমাদের ফুলফিল করছে? দেখো, সিঙ্গুলার ফর্ম অফ ডাটা তার মানে হচ্ছে শেষে এ আছে। তার মানে এমন একটা অপশন এখানে আছে যেটা শেষে ইউএম আছে, সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা? আমাদের ইউএম সমৃদ্ধ ডেটাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ সেন্টিমিটার, লম্ব ৬ সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটার জন্য আমাদের কাকে ইউজ করতে হবে? আমাদের সেই মহান পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে আমাদের লম্ব স্কয়ার প্লাস কি? প্লাস হচ্ছে আমাদের ভূমি স্কয়ার। সো এখন যদি এখানে মানটা বসাও তাহলে দেখবা প্রথমেই হচ্ছে লম্ব স্কয়ারের মান হচ্ছে 6 ইন্টু 6 মানে 36। এরপরে হচ্ছে ভূমি স্কয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8 বা হচ্ছে 64। টোটাল আসে হচ্ছে আমাদের 36 এবং 64 100। তাহলে আমরা যদি হচ্ছে এই স্কয়ারটাকে মাইনাস করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আমরা এটাকে রুট করে দিব। তাহলে রুট করলে 100কে রুট করলে কত হয়? 10 হয়। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এবং মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসবে, কারণ এটা ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে দেখো 3/4 এবং হাফ এর মধ্যে কোনটি বৃহত্তম? সো হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 0.50। আবার 2/3 মানে কি? 2/3 মানে হচ্ছে তুমি 100কে যদি 3 ভাগ করো 33, তাহলে 33 এর সাথে যদি তুমি হচ্ছে 2 গুণ করো তাহলে কত আসে? 0.60 মানে 66, রাইট? 33 ইন্টু 2 মানে হচ্ছে 0. মানে 66, সেটাকে আমি লিখতে পারছি হচ্ছে 0.66। আবার 3/4 মানে কি? 3/4। 3/4 মানে কি? যে আমার 25 ইন্টু 4 মানে হচ্ছে 100। তার মানে 3কে যদি আমি 25 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 75। তার মানে হচ্ছে 0.75। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, কোনটি বৃহত্তম চেয়েছে না? তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ বা প্রবাল দ্বীপ কোনটি? এটা আসলে আমার মনে হয় না খুব একটা কঠিন প্রশ্ন, কারণ আমরা সবাই জানি বাংলাদেশ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, যেখানে আমরা আসলে যাওয়ার জন্য সবাই ইচ্ছুক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো যে আমাদের মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন সাধারণত থাকবেই আমাদের যে কোনো ভর্তি পরীক্ষায়। সো মুজিবনগর সরকার মনে রাখতে হবে গঠিত হয় আমাদের 10 এপ্রিল 2000। এখন এপ্রিল মাস যেহেতু চলছে, এপ্রিল সম্পর্কিত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 10 এপ্রিল 1971 হচ্ছে এটা গঠিত হয়, আর 17 এপ্রিল কিন্তু এটা শপথ গ্রহণ করে। তাহলে 17 এপ্রিল কি আমাদের শপথ গ্রহণ দিবস, অর্থাৎ 17 এপ্রিল 1971 কি হয়? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো, কোন ভিটামিন, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান থেকে, যারা ডিপ্লোমার জন্য প্রস্তুতি নিচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? মূলত প্রশ্নটা হচ্ছে যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা যখন আগামী 30 তারিখ কিন্তু আমাদের এক্সাম আছে, দুঃখিত, ক্লাস আছে হৃদযন্ত্রের যত কথা। সো তখন কিন্তু আমরা দেখব যে আমাদের এই হৃদযন্ত্রের কথার এই যে আছে আমাদের লেকচার, সেখানে আমরা দেখব যে আসলে আমাদের রক্ত জমাট বাঁধার জন্য টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, তার মধ্যে 4টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আবার এই আয়নগুলোকে বা আমাদের এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে এগুলোকে সাহায্য করে আমাদের ভিটামিন কে, এবং এ কারণেই ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে বা হচ্ছে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। সিম্পল। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো, বায়ুর প্রধান দুটি উপাদান কি? এটা আমাদের সাধারণ বিজ্ঞান থেকে। মনে রাখতে হবে আমাদের প্রকৃতিতে যদিও আমরা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে একটা সমন্বয় দেখি, যে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তবে মনে রাখতে হবে আমাদের নাইট্রোজেনের পরিমাণ বেশি। নাইট্রোজেন প্রায় 78%, আর অক্সিজেন হচ্ছে 20%। তাহলে আমাদের সব থেকে বেশি কোন দুটো উপাদান? নাইট্রোজেন এবং অক্সিজেন। পরবর্তী প্রশ্ন চলে আসো, শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি? পরীক্ষায় তোমাকে একক পারতেই হবে, একক তোমাকে মুখস্থ রাখতেই হবে। যে কোনো ভর্তি পরীক্ষায় দেখবা একক সম্পর্কিত একটা প্রশ্ন থাকছেই। সো হার্টজের কথা যদি বলি, হার্টজ হচ্ছে আমাদের কম্পাঙ্কের একক। হার্টজ কি আমাদের কম্পাঙ্কের একক, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা যদি ডেসিবলের কথা বলি, ডেসিবলই হচ্ছে আমাদের শব্দের তীব্রতা পরিমাপের একক, এবং আমরা জানবো যে আমাদের 20 থেকে আমাদের কত 20,000 হার্টজ পর্যন্ত, বা হচ্ছে 20,000, এটা হচ্ছে আমাদের শব্দের তীব্রতা, যেই তীব্রতা হচ্ছে আমরা আমাদের মানে শুনতে পাই। এর বেশি কিন্তু হচ্ছে আমরা শুনতে পাই না, এটা কিন্তু কম্পাঙ্ক। ঠিক আছে, এই কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই, এটা কিন্তু আবার ডেসিবল না। ঠিক আছে, সো আমাদের 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ আমরা শুনতে পাই এই কম্পাঙ্কের। এর সাথে কিন্তু আবার ডেসিবলকে মিলিয়ে ফেলো না। ডেসিবল হচ্ছে কি আমাদের শব্দের তীব্রতা পরিমাপের একক। ওকে, তাহলে এটা আমরা একটু মনে রাখবো। ওকে, এটার সাথে এটা রিলেট করা যাবে না। আচ্ছা, এরপর দেখো ওয়াট। ওয়াট কিসের একক? এটা তো আমার এই মুহূর্তে সব থেকে গুরুত্ব সহকারে জিজ্ঞেস করা উচিত। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল যে ওয়াট আমাদের কিসের একক। ঠিক আছে, আবার ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডেসিবল। আচ্ছা, এরপরে আসো, পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ বলতে কি জিজ্ঞেস করা হচ্ছে যে এমন কোন গতিবেগে কোনো একটা বস্তুকে ছুড়ে দিলে সেটা পৃথিবীর বাইরে চলে যাবে এবং আর কখনো ফেরত আসতে পারবে না। অর্থাৎ পৃথিবীর যে সারাউন্ডিংসে আমাদের যেই কক্ষপথ বা অরবিটাল আছে, সেই অরবিটালকেও ভেদ করে সে চলে যাবে। এটা হচ্ছে কত? 11.2 কিলোমিটার/সেকেন্ড। অর্থাৎ এই গতিতে তুমি যদি হচ্ছে কোনো একটা বস্তুকে মানে পৃথিবী থেকে ছুঁড়ে ফেলতে পারো, পৃথিবী থেকে বের করে দিতে পারো, পৃথিবীর এই আমরা তো পৃথিবীর উপর ভাগে থাকছি বা পৃষ্ঠভাগে থাকছি, সো এখান থেকে তুমি যদি এটাকে ছুড়ে দিতে পারো 11.2 কিলোমিটার/সেকেন্ডে, তাহলে এটা পৃথিবীর অরবিটকে ভেদ করেও বাইরে চলে যাবে। তার মানে হচ্ছে কখনো আর সে ফেরত আসতে পারবে না। ঠিক আছে, তাহলে পৃথিবীর মুক্তিবেগ কত? আমাদের 11.2 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? কাঁচ তৈরির জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের বালি বা সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের কাঁচ তৈরির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাঁচামাল। ঠিক আছে, তাহলে আমাদের রসায়ন থেকে আসল প্রশ্নের সঠিক উত্তর কি? বালি বা সিলিকা। সিম্পল। আচ্ছা, এরপর দেখো সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সো এই প্রশ্নের উত্তর করার জন্য আগে আমি তোমাকে একটা ছোট্ট আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমাদের যে পর্যায় সারণী আছে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের পর্যায় সারণী সম্পর্কে অবগত আছো। আমরা পর্যায় সারণীতে কি করি? আমরা পর্যায় সারণীতে হচ্ছে দেখতে পাই আমাদের এখানে টোটাল 18টা গ্রুপ আছে এরকম করে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাই যে টোটাল আমাদের কতগুলো আছে, আমাদের কিন্তু টোটাল হচ্ছে 7টা পর্যায় আছে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই, রাইট? সো এখন আমাদেরকে তোমাকে প্রশ্ন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একদম প্রথম যে মৌলটা, 1 নম্বর যে মৌলটা, সেই মৌলটাকে, এটার উত্তর করতে পারলে তুমি হচ্ছে এটার আমাদের প্রশ্নের সঠিক যে প্রশ্নটা দেওয়া আছে স্ক্রিনে এটা উত্তর করতে পারবা। সো আমরা সবাই জানি আমাদের 1 নম্বর মৌলটা হচ্ছে হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনই হচ্ছে পৃথিবীর সব থেকে হালকা গ্যাস।
আচ্ছা, এরপর আসো আমার সাবজেক্ট জীববিজ্ঞান। জীববিজ্ঞান সম্পর্কে আমরা হচ্ছে অনেক গুরুত্ব সহকারে পড়বো। দেখো, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত, অর্থাৎ কতদিন পর্যন্ত একটা লোহিত রক্তকণিকা বেঁচে থাকে। এখন তোমাকে কিন্তু অবশ্যই এই লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোনো কিছু দেখলে সবার প্রথমে জানতে হবে লোহিত রক্তকণিকার ভিন্ন নাম কি। লোহিত রক্তকণিকার ভিন্ন নাম হচ্ছে ইরাইথ্রোসাইট, ঠিক আছে? লোহিত রক্তকণিকার ভিন্ন নাম কি? ইরাইথ্রোসাইট, মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে? তারপরে আছে কি রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এরপরে হচ্ছে এটা কিভাবে তৈরি হয়? এরিথ্রোপায়োসিস প্রক্রিয়ায়, ঠিক আছে? তারপরে হচ্ছে জানতে হবে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে লোহিত রক্তকণিকাকে লাল কেন দেখায় বা রক্তের রং লাল কেন দেখায়, কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন এটার জন্য দায়ী। এবং আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এটার পরিমাণ কত। এটা পরিমাণ মনে রাখবা যে আমাদের প্রায় 44% বা 45%ই বলা হয়, যেহেতু আমাদের বাকি 1% অনুচক্রিকা এবং তার মানে এটা হচ্ছে রক্তের প্রায় 45% কি লোহিত রক্তকণিকা। এবং এছাড়াও আরও অনেক তথ্য আছে যেগুলো আমাদেরকে এখান থেকে, যখনই তোমার সামনে প্রশ্নটা আসবে লোহিত রক্তকণিকা নিয়ে, যখন প্র্যাকটিস করবা, বারবার বলছি প্র্যাকটিস করবা, তখন লোহিত রক্তকণিকা রিলেটেড সব ধরনের তথ্য যদি তোমার মাথায় চলে আসে তাহলেই বুঝবে তোমার প্রস্তুতি শতভাগ। এটা সঠিক উত্তর, একদম সহজ, 120 দিন। তোমরা অবশ্যই সবাই রক্তদান করবে, কারণ রক্তদান করা খুব ভালো একটা আমাদের প্র্যাকটিস সমাজে। এবং সর্বশেষ প্রশ্ন, কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? পাওয়ার হাউসের কাজ কি? এটিপি তৈরি করা, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আমাদের কি এটিপির ভিন্ন কিছু নাম আছে না, যে বায়োলজিক্যাল কয়েন, তারপরে হচ্ছে শক্তি মুদ্রা। সো এই এটিপিটা আসলে কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ায়। কোথায়? মাইটোকন্ড্রিয়া। এবং তোমাদেরকে আমরা কিন্তু হচ্ছে একটা খুব সুন্দর ঘটনা বলেছিলাম, যেটা আমাদের একদম প্রথম অধ্যায়ে আছে জীববিজ্ঞানে। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে যখন প্রথম কোষের সৃষ্টি হলো তখন সেখানে দুইটা ব্যাকটেরিয়া, মানে দুইটা জিনিস ছিল না, দুইটা অঙ্গাণু। একটা হচ্ছে খাদ্য তৈরির জন্য কোনো অঙ্গাণু ছিল না, আর এটা হচ্ছে আমাদের সেখানে কি বলে শক্তি উৎপাদনের কোনো অঙ্গাণু ছিল না। পরবর্তীতে আমাদের একটা বায়বীয় ব্যাকটেরিয়া এবং একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া সেখানে ঢুকলো, এবং সেই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা পরিণত হলো প্লাস্টিডে, এবং আমাদের সেই বায়বীয় ব্যাকটেরিয়াটা পরিণত হলো মাইটোকন্ড্রিয়ায়। এবারে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের সেই কোষে শক্তির যোগান দিল, এবং আমাদের যে প্লাস্টিড সেটা হচ্ছে আমাদের খাদ্যের যোগান দিল, ঠিক আছে? সো এভাবেই হচ্ছে আমাদের যেই একটা সহ অবস্থান তারা ধরে রাখছে এখন পর্যন্ত, এই কারণে এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস, ঠিক আছে? এবং মনে রাখবা মাইটোকন্ড্রিয়া কিন্তু হচ্ছে একটা আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে আমরা মানে মানে কোষের হয় না যে কোষের বাকি যারা আছে তারা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কি নিউক্লিয়াসের উপর নির্ভরশীল। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডও নিউক্লিয়াসের উপর নির্ভরশীল, কিন্তু তাদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং 70S ধরনের রাইবোজোম থাকার কারণে তারা অন্যদের থেকে কিছুটা বেটার, ঠিক আছে? তাদের সার্কুলার ডিএনএ এবং হচ্ছে 70S রাইবোজোম থাকার কারণে তারা অন্যদের থেকে একটু পশ আর কি। ওকে, সো এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের আজকের এই 16টা এমসিকিউর সমাধান। এবং আমি আগেই বলেছি যে এটা কিন্তু তোমার সাথে আমি প্র্যাকটিস করেছি, সুতরাং এখানে তুমি আমার সাথে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো জানবা না, কারণ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমি কিভাবে, আমি তো আর সবগুলো বিষয়ের উপর পারদর্শী না, কিন্তু তোমার প্র্যাকটিসটা কোন টাইপের হওয়া উচিত এটার একটা ধারণা অভিজ্ঞতা থেকে দিলাম। আশা করি তোমার জন্য সহজ হবে। আগামীকালকের ক্লাস দেখার জন্য অবশ্যই হচ্ছে আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবা, এবং ইউটিউবে তুমি যদি হচ্ছে শেয়ার ইট সাবিক লিখে সার্চ করো আমার নামটা তুমি পেয়ে যাবে, মানে আমার চ্যানেলটা সেখানে অবশ্যই আপলোড করা হবে, অবশ্যই একটু দেখে নিবে, আমার জন্য ভালো হবে, অনুপ্রেরণাদায়ক হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।